প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ পড়তে যাচ্ছি তিন গোয়েন্দা ভলিউম ৯, গল্প প্রচার। মাউন্টেন্স অব দ্য মুন। বিড়বিড় করল কিশোর পাশা। উত্তেজনায় মৃদু কাঁপছে কণ্ঠ। বাংলায় কি হয়? জিজ্ঞেস করল রবিন। চাঁদের পাহাড় কিংবা চন্দ্র পর্বত, বলল গোয়েন্দা প্রধান। নামের মতোই সুন্দর পাহাড়টা, মুসা বলল। নিচের পর্বত শ্রেণীর দিকে তাকিয়ে আছে সে। দক্ষিণ পূবে উড়ে চলেছে ছোট্ট বিমান। গন্তব্য টিসাভো। লোকে বলে রহস্য আর খুনের খনি টিসাভো। আফ্রিকার বৃহত্তম ন্যাশনাল পার্ক, যেখানে জন্তু জানোয়ারেরা নিরাপদে থাকার কথা কিন্তু থাকতে পারে না। প্রচার অর্থাৎ চোরা শিকারীরা বেআইনিভাবে মেরে শেষ করছে হাতি, গন্ডার, জিরাফ, জলহস্তী আর অন্যান্য প্রাণী। তাদের ঠেকানোর আপ্রাণ চেষ্টা করছেন গেম ওয়ার্ডেন ডেভিড টমসন, মুসার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু পারছেন না। আর পারবেনই বা কি করে? ৮,০০০ বর্গমাইল বন অঞ্চলের কোথায় যে লুকিয়ে থাকে প্রচাররা, খুঁজে বের করা কি সহজ কথা? প্লেন চালাচ্ছেন টমসন। কপালে গভীর ভাঁজ পড়েছে। ভাবছেন। কন্ট্রোলে হাত। নিচে একে একে সরে গেল ভিক্টোরিয়া হ্রদ, নীল নদের উৎপত্তিস্থল, সিংহের জন্যে বিখ্যাত বিশাল সেরেঙ্গেটি অঞ্চল, তুষারের মুকুট পরা মাউন্ট কিলিমাঞ্জারো। খেয়ালই করছেন না যেন তিনি। তার মন পড়ে আছে আরো দূরের সেই রক্তাক্ত এলাকায়, যেখানে মাঝে মাঝেই চোখে পড়বে রক্ত, আতঙ্ক, অত্যাচার আর মৃত্যুর রোমহর্ষক দৃশ্য। এক অসম লড়াই। আনমনে বললেন তিনি। শত্রুরা দলে এত ভারী, কিছুতেই পারছি না। মাত্র ১০ জন লোক আমার। প্রচারদের তুলনায় নগণ্য। কি করে পারবো? এক জায়গা থেকে খেদাই তো পরদিনই আরেক জায়গায় গিয়ে শুরু করে। না, আর পারা যায় না। কজন গেছে আপনার? কিশোর জিজ্ঞেস করল। ২২ জন ছিল। ১২ জনকে মেরে ফেলেছে। তীর দিয়ে? হ্যাঁ, বিষ মাখানো তীর। প্রচারদের সবার কাছে অস্ত্র আছে। তীর, ধনুক, বল্লম, ছুরি, কারো কারো কাছে পুরনো মাস্কেট রাইফেল। আমার ২ জন লোক ওদের ফাঁদে আটকা পড়েছিল। জানোয়ার ধরার জন্যে পেতে রাখা ফাঁদ। মাসখানেক পরে ওভাবেই পেয়েছি শুধু ২টো কঙ্কাল। খাইছে, আতকে উঠল মুসা। কঙ্কাল? হ্যাঁ, আর কিছুই অবশিষ্ট ছিল না। নিশ্চয় পানির অভাবে মরেছে, অনুমানে বলল রবিন। তারপর হায়নারা এসে খেয়ে ফেলেছে। আটকা পড়া জীবকে অসহায় দেখলে মরার অপেক্ষা করে না হায়নারা। আমার বিশ্বাস জ্যান্তই খেয়ে ফেলেছে। শিউরে উঠল রবিন। মুখ কালো হয়ে গেল। মুসার মুখও থমথমে। আফ্রিকায় তার নিজের মহাদেশে বেড়াতে আসার কথাটা ভাবতে ভালো লাগছে না আর এখন। চট করে তাকালো একবার কিশোরদের দিকে। গোয়েন্দা প্রধানকেও চিন্তিত দেখাচ্ছে। তাকিয়ে আছে নিচের দিকে। এবারের ছুটিতে আফ্রিকায় বেড়াতে আসার প্রস্তাবটা মুসার। রবিন আর কিশোরও শুনেই রাজি। ৩ জনে মিলে অনেক বলে কয়ে রাজি করিয়েছে মুসার বাবা মিস্টার রাফাত আমানকে। তিনি সব ব্যবস্থা করে দিয়েছেন। ডেভিড টমসনের সঙ্গে যোগাযোগ করে বলেছেন ছেলেদের পাঠাতে চান। ৩ গোয়েন্দার সংক্ষিপ্ত পরিচয়ও জানিয়েছেন বন্ধুকে। বন্ধুর অনুরোধ এড়াতে পারেননি ওয়ার্ডেন, কিংবা এড়াতে চাননি হয়তো। তাই ৩ কিশোরকে কিছুদিন মেহমান
থাকতে রাজি হয়ে জবাব দিয়েছেন চিঠির। ছেলেদের মনমরা হয়ে যেতে দেখে হাসলেন ওয়ার্ডেন। কি ব্যাপার, ভয় পেয়ে গেলে নাকি? না না, তাড়াতাড়ি বলল কিশোর। ভয় পাবো কেন? বিপদকে ভয় পাই না আমরা। রাফা তো তাই লিখেছে। তোমরা ভীষণ সাহসী। আমাজনের গহীন জঙ্গল থেকেও জন্তু জানোয়ার ধরে নিয়ে এসেছিলে। এসব শুনেই রাজি হয়েছি। নইলে যেখানে প্রচার আছে আসতে বলতাম না। প্রচার মানেই তো বিপদ। 10 জন আছে তো, বলল মূসা। এখন ধরে নিতে পারেন 13 জন। আমরাও আছি আপনার সঙ্গে। ওই প্রচার বেটাদের একটা ব্যবস্থা না করে আমরাও আমেরিকায় ফিরছি না। দেশপ্রেম, দেশপ্রেমিক, কোনো পশু পাখি প্রেমিক, অন্যায় বিরোধী, যা খুশি বলতে পারেন। কিন্তু টিসাবর ওই প্রচারগুলোকে খতম না করে আমি মুসা আমান অন্তত ফিরছি না। এক মুহূর্ত স্থির দৃষ্টিতে নিগ্রো ছেলেটার দিকে তাকিয়ে রইলেন টমসন। তারপর মাথা নাড়লেন। তোমার বাবা মিথ্যে লেখেননি। সত্যি তোমরা ভালো ছেলে। থ্যাংক ইউ স্যার, কিশোর বলল। ওই যে তুষারে ঢাকা পর্বতের একটা ধার দেখিয়ে বললেন ওয়ার্ডেন। ওই টিসাবো। চমৎকার দৃশ্য, কে ভাববে ওরকম একটা জায়গায় সারাক্ষণ চলে মৃত্যুর আনাগোনা। সবুজ বন, দিগন্ত বিস্তৃত তৃণভূমি, নিঝুম পাহাড়, রূপালী নদী, শান্ত রোদ, উজ্জ্বল রোদ, নিবিড় ছায়া, সবকিছু মিলিয়ে 3 গোয়েন্দার মনে হলো যেন পৃথিবীর কোনো জায়গা নয় ওটা। সুন্দরের পূজারী কিশোর পাশার স্বপ্নীল চোখ দুটো আরো গাঢ় হয়ে উঠল। ভাবছে, বাংলাদেশেও কি এত সুন্দর জায়গা আছে? আল্লাহ রে, এ তো বেহেশত! প্রায় চেঁচিয়ে উঠল মূসা। হ্যাঁ, মাথা দোলালো নবীন। সুন্দর জায়গা পৃথিবীর সবখানেই আছে। আমাদের আয়ারল্যান্ডেও আছে। আছে, একমত হলেন ইংরেজ ওয়ার্ডেন। এবং সব জায়গাতেই শয়তানও আছে। ওরা না থাকলে, এই টিসাবোর কথাই ধরো, প্রচারগুলো না থাকলে সত্যি স্বর্গ বলা যেত জায়গাটাকে। জানোয়ারের নিরাপদ বাসভূমি, টুরিস্টদের আনন্দ। ওই যে নদীটা একটা জায়গায় বেশি ছড়ানো দেখছো, ওখানে একটা আন্ডার ওয়াটার অবজারভেটরি আছে। ওখান থেকে নদীর নিচের দৃশ্য দেখা যায়। এখন আর সুন্দর কিছু দেখবে না। প্রচাররা সর্বনাশ করে দিয়েছে, ডজন ডজন জলহস্তী মেরে। দৃশ্যটা কল্পনা করে চেহারা বিকৃত করে ফেললেন তিনি। মেরে ফেলে ওদের কি লাভ, জানতে চাইল মূসা। ওদের যা দরকার নিয়ে চলে গেছে। জলহস্তির এক একটা মাথার দাম 4-5 হাজার ডলার। চামড়ার দামও অনেক। মাথা কেটে চামড়া ছিলে রডটা ফেলে রেখে গেছে। নরপিশাচের দল। দাঁতে দাঁত চাপল কিশোর। খেত যদি, তাও এক কথা ছিল। শুধু কিছু টাকার জন্যে এভাবে খুন করে জানোয়ারগুলোকে। ওদের পিশাচ বললে কম বলা হয়, টমসন বললেন। জানোয়ারের ব্যবসা করে কোটিপতি হয়ে গেল এক একজন। মানুষের জন্যে শিকার নিষিদ্ধ নয়, কোনো কালেই ছিল না। আদিম যুগেও শিকার করত মানুষ, মাংসের জন্যে, খেয়ে বাঁচার তাগিদে। আফ্রিকায় এখনো অনেক উপজাতি আছে শিকার না পেলে যারা না খেয়ে মরবে। তাদের শিকারে কিছু হয় না। জন্তু জানোয়ারের বংশ লোপ পাওয়ার কোনো আশঙ্কা নেই। বড় একটা হরিণ মারতে পারলে এক গা লোকের খাওয়া হয়ে যায়। আর ঘরে খাবার থাকলে ওহেতুক জানোয়ারও মারে না তারা। কিন্তু ওই প্রচাররা তো তা করে না। পালে পালে মারে। যত বেশি মারতে পারবে ততই পয়সা। জানোয়ার খুন করার জন্যে রীতিমতো আর্মি বানিয়ে নিয়েছে ওরা। থামলেন ওয়ার্ডেন। তারপর বললেন, টিসাবোর প্রসারদের সর্দারের নাম লং জন সিলভার। অবশ্যই ছদ্মনাম।
ট্রেজার আইল্যান্ডের সেই কুখ্যাত জলদস্যু সিলভারের নাম দিয়ে নিয়েছে। তফাৎ শুধু স্টিভেনসনের ডাকাতটা লুট করত সোনার মোহর, আমাদের ডাকাতটা করে জানোয়ারের দাঁত, মাথা, হাড়, চামড়া। সিলভারের আসল পরিচয় জানেন? জিজ্ঞেস করল কিশোর। না, পরিচয় তো দূরের কথা, তার আসল চেহারায় নাকি কেউ দেখেনি। বিদেশি না আফ্রিকান তাও জানি না। আশা করি এই রহস্যের সমাধান তোমরা করতে পারবে। চেষ্টা করব। মোমবাসা থেকে জাহাজে করে পৃথিবীর বড় বড় শহরে পাচার হয়ে যাচ্ছে অসংখ্য জলহস্তির মাথা, গাদা গাদা হাতির দাঁত, গন্ডারের শিং, চিতাবাঘ, বানর, পাইথনের চামড়া। মাঝে সাঝে কিছু কিছু মাল আটক করা হয়, দু একটা চুনোপুঁটি ধরাও পড়ে, কিন্তু আসল লোকটার পাত্তাও পাওয়া যায় না। যাদেরকে ধরা হয় তারাও কিছু বলতে পারে না। হয়তো সে মোমবাসার কোনো ধনী ব্যবসায়ী, কিংবা এ দেশের কোনো উচ্চপদস্থ সামরিক অফিসার। আর্মি গড়তে তাই তার সুবিধে হয়েছে। তবে সবই অনুমান, তাকে না ধরা পর্যন্ত কোনো কিছুই শিওর হয়ে বলা যাবে না। 2. বিমানটা জার্মানির তৈরি, 4 সিটের একটা স্টর্ক বিমান। ডুয়াল কন্ট্রোল। জয়স্টিকের এক মাথা ধরে রেখেছেন টমসন, আরেক মাথা কো পাইলটের সিটে বসা মুসার 2 হাঁটুর ফাঁকে। সতৃষ্ণ নয়নে বারবার ওটার দিকে তাকাচ্ছে মুসা। চেপে ধরার ইচ্ছেটা অনেক কষ্টে রোধ করছে। চালাতে পারবে কিনা সন্দেহ আছে তার। কিছুদিন ধরে প্লেন চালানো শিখছে সে। ওগুলো সব আমেরিকান প্লেন, এটা জার্মান। ইনস্ট্রুমেন্ট প্যানেলের সমস্ত যন্ত্রপাতির তলায় আর মিটারের লেখা জার্মান ভাষায়, বেশিরভাগই পড়তে পারে না। তাছাড়া যন্ত্রপাতিগুলো কেমন যেন এলোমেলো, আমেরিকানগুলোর সঙ্গে মিল কম। পারবে, ভাবল মুসা। সময় লাগবে আর কি, প্র্যাকটিস করতে হবে। ওই যে উঁচু পাহাড়টা, দেখালেন ওয়ার্ডেন। চোখা চূড়া। হ্যাঁ দেখছি, মুসা বলল। উপরে প্যাভিলিয়ন মতো কি যেন। প্যাভিলিয়নই, তাতে টেলিস্কোপ বসানো। একে আমরা বলি পোসার্স লুক আউট। ওই টেলিস্কোপ দিয়ে সারাক্ষণ নজর রাখে রেঞ্জাররা, পোচার আছে কিনা দেখে। কত দূর দেখা যায় ওখান থেকে? মোছার পেছনের সিট থেকে জিজ্ঞেস করল রবিন। বেশি না, জবাব দিলেন টমসন। মাত্র কয়েক মাইল। আরো বেশি যেত, বোনার পাহাড়ের জন্যে পারা যায় না, চোখের সামনে বাধা হয়ে যায়। না হলেও বা আরো কত দূর, আর কত দূর দেখতাম? 8,000 মাইল এলাকা, পুরোটা দেখতে হলে কয়েকশো লুকআউট দরকার। সেটা অসম্ভব, অত যোগান দিতে পারবে না সরকার, লোকই দিতে পারে না। ছিল 22 জন, 12 জন শেষ। এরপর কত লেখালেখি করছি লোকের জন্যে, অবশেষে রাজি হয়েছে। কাল পরশু আরো 20-30 জন পাবো আশা করি। পাহারা দেয়া হয় তাহলে কি করে? পেছন থেকে জানতে চাইল কিশোর। প্লেন নিয়ে ঘোরেন সারাদিন? সারাদিন হয় না, শুধু আমি চালাতে পারি এটা। পোচার দেখা ছাড়াও আরো অনেক কাজ আছে আমার, তবু সময় পেলেই উড়ি। আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে পোসার্স লুক আউটের ওপাশে। সামনে মাইল 5 দূরে কতগুলো কেবিন দেখা গেল। ঘুরে বলাই ভালো, খড়ের চালা, বাঁশের বেড়া। ওটাই তাহলে বিখ্যাত কিতানি সাফারি লজ। অবাক হলো 3 গোয়েন্দা। টুরিস্ট মৌসুমে ওখানেই এসে দলে দলে ভিড় জমায় ইউরোপ আমেরিকার লোকেরা। আর 10টা ক্ষুদে আমেরিকান গ্রামের সঙ্গে বিশেষ তফাৎ নেই ক্যাম্পটার। আর 10টা আফ্রিকান গ্রামের সঙ্গে বিশেষ তফাৎ নেই ক্যাম্পটার।
চঞ্চল হয়ে ঘুরছে মুসার তীক্ষ্ণ দৃষ্টি। বায়ে হাত তুলে জিজ্ঞেস করলো, ওটা কি? একবার চেয়েই সাঁ করে প্লেনের মুখ ঘুরিয়ে দিলেন ওয়ার্ডেন। উড়ে চললেন সেদিকে। তুমি খুব ভালো রেঞ্জার হতে পারবে মুসা। চোখ আছে। ওটা ট্র্যাপ লাইন। ট্র্যাপ লাইন? আমি জানি ট্র্যাপ লাইন কি, রবিন জবাব দিল। প্রচারদের পাতা ফাঁদের সারি। হ্যাঁ, ঠিকই বলেছ, টমসন বললেন। দেখে তো বেড়া মনে হচ্ছে, বলল কিশোর। বেড়াই কাটা ঝোপ আর বাঁশ দিয়ে বানায় প্রচাররা। 50 গজ থেকে শুরু করে 1 মাইল 2 মাইল পর্যন্ত লম্বা করে। এটা মাইল খানেকের কম হবে না। মাঝে ফাঁকগুলো দেখছো না? প্রত্যেকটা ফাঁকে একটা করে ফাঁদ পাতা আছে। জানোয়ার ধরা পড়ে কি করে? মুসা জিজ্ঞেস করলো। ধরো তুমি একটা জানোয়ার, চড়ে খেতে খেতে চলে এলে বেড়ার কাছে। ও পাশে যাওয়ার ইচ্ছে হলে কি করবে? এত লম্বা বেড়া ঘুরে যাবে না নিশ্চয়। উঁচু, লাফিয়ে যাওয়াও কঠিন। তার চেয়ে সহজ কাজটাই করবে। ফাঁক দিয়ে বেরোনোর চেষ্টা করবে। এমনভাবে বেরোতে চাইবে যাতে বেড়ার কাঁটা তোমার গায়ে না লাগে। জায়গা মতো লাগানো আছে তারের ফাঁস। মাথা দিয়ে ঢুকে আটকে যাবে তোমার গলায়। ভয় পেয়ে তখন টানাটানি শুরু করবে। সেটাই স্বাভাবিক। খুলবে না ফাঁস, আরও চেপে বসবে গলায়। চামড়া কেটে মাংসে বসে যাবে। রক্তের গন্ধে ছুটে আসবে মাংসাশী জানোয়ার। জ্যান্তই ছিঁড়ে খেয়ে ফেলবে। খেয়েই যদি ফেললো আমাকে, প্রচাররা আর কি পাবে? পাবে পাবে। তুমি হাতি হলে ওরা তোমার দাঁত পাবে, পায়ের পাতা পাবে, ওয়েস্ট পেপার বাস্কেট বানানোর জন্যে। লেজ দিয়ে বানাবে মাছি তাড়ানোর ঝাড়ন। হায়েনারাও ওসব খায় না, ফেলে দেয়। গন্ডার কিংবা অন্য জানোয়ার হলেও অসুবিধে নেই। প্রচারদের জিনিস প্রচাররা পেয়েই যায়। দ্রুত নামছে প্লেন। কি করবেন? জিজ্ঞেস করলো কিশোর। প্রচারদের ভয় দেখাবো, বোঝাবো ওদের আড্ডা দেখে ফেলেছি। অনেক সময় ভয় পেয়ে সরে যায় ওরা, দলে লোক কম থাকলে। বেশি থাকলে অবশ্য আক্রমণ করে বসে। ভালো করেই জানে ওরা রেঞ্জার মাত্র হাতে গোনা কয়েকজন আমাদের। তবে আরও যে আসছে সে কথা এখনো জানে না। ওরা এলে রাস্তা দিয়ে দল বেঁধে এসে ধরবো ব্যাটাদের। আরও নিচে নামলো বিমান। ঠিক বেড়ার উপর দিয়ে উড়ে গেলেন টমসন। দেখা গেল প্রায় প্রতিটি ফাঁকেই আটকা পড়েছে জানোয়ার। কোনোটা ছাড়া পাওয়ার জন্যে ছটফট করছে, কোনোটা লুটিয়ে রয়েছে মাটিতে, প্রাণহীন নিথর। বেড়ার দুপাশে ঘোরাঘুরি করছে, মারামারি কামড়াকামড়ি করছে সবভোজী প্রাণীর দল। হায়েনা, শিয়াল, বনো কুকুর, শকুন। প্লেনের শব্দ ছাপিয়ে কানে আসছে ওদের চিৎকার। 140 থেকে শুধু 30 মাইলে গতিবেগ নামিয়ে আনলেন টমসন। গাছের জটলার ভেতরে কয়েকটা খড়ের ছাউনি চোখে পড়ল। প্রচারদের অস্থায়ী আস্তানা। মাটির 50 ফুট উপর দিয়ে সেদিকে উড়ে গেল বিমান। এতগুলো আছে ভাবিনি, বিড়বিড় করলেন ওয়ার্ডেন। হঠাৎ বনের ভেতর থেকে বেরিয়ে এলো এক ঝাঁক কালো মানুষ, হাতে তীর ধনুক আর বল্লম। প্লেন সই করে ছুঁড়ে মারল। যদিও একটাও লাগলো না বিমানের গায়ে। বিশেষ কাজের জন্য তৈরি করা হয়েছে এই বিমান। সিটের নিচে পায়ের কাছে অ্যালুমিনিয়ামের চাদরের পরিবর্তে লাগানো হয়েছে শক্ত প্লাস্টিক, যাতে নিচের সব কিছু পরিষ্কার দেখা যায়। সবই দেখতে পাচ্ছে ওরা। আবার প্রচারদের উপর দিয়ে উড়ে গেল বিমান। ছুটে এলো আরও এক ঝাঁক তীর। একটা কোনোই জানালার বাইরে রেখেছিলেন টমসন। ঝটকা দিয়ে নিয়ে এলেন ভেতরে। ভীষণ চমকে গেছেন। অস্ফুট শব্দ বেরিয়ে এলো মুখ থেকে। জয়স্টিক চেপে ধরলেন। দ্রুত উঁচু হয়ে গেল বিমানের নাক। সোজা ছুটল
কিতানি সাফারি লজের দিকে। 3 পাশে বসে মুসা দেখতে পেল না তার পেছনে বসে রবিনও না, কিন্তু পেছনে বসা কিশোর ঠিকই দেখল কালো ছোট একটা তীর বিঁধে রয়েছে টমসনের বাহুতে। মাংস এফর ওফর করে বেরিয়ে আছে তীরের চোখা মাথা। মুসা, চেঁচিয়ে উঠল কিশোর, উনি উনি তীর খেয়েছেন। পাশে কাত হয়ে তীরটা দেখতে পেল মুসা। ওরা ভয় পাবে বলে দেখাতে চাননি ওয়ার্ডেন, লুকিয়ে ফেলেছিলেন। শান্ত কণ্ঠে বললেন, কিচ্ছু ভেবো না, ঘুমিয়ে পড়ার আগেই ক্যাম্পে পৌঁছে যাব। বিষ আছে না? অন্য দুজনের মতোই উদ্বিগ্ন হয়ে উঠেছে রবিন। বোধ হয়। তীরের মাথাটা ভালো করে দেখল মুসা। মারাত্মক বিষাক্ত কান্থেরা গাছের কালো আঠা আঠা রস মাখিয়ে নেয় জঙ্গলিরা, শুনেছে সে। তীরের মাথায় সেরকম কিছু চোখে পড়ল না। কই, বিষ তো নেই, শুধু রক্ত। ওখানে তো দেখবে না, ও জায়গায় লাগায় না ওরা। কেন? নিজেদের গায়ে লাগার ভয়ে। পিঠের তুনে তীর নিয়ে ঝোপঝাড়ে চলাফেরা করে দৌড়ায়, হোঁচট খেয়ে পড়ে। তখন যে কোনো সময় তীরের খোঁচা লাগতে পারে। যার সঙ্গে থাকে তার গায়েও, যারা সাথে থাকে তাদের গায়েও। নিজেদের বেশি নিজেরাই মরবে। তাহলে কোথায় লাগায়? ডান্ডায়, তীরের মাথার ঠিক পেছনে। সর্বনাশ! ওই জায়গাটাই তো ঢুকে আছে আপনার হাতে, বের করে ফেলা যায় না? তা যায়, কিন্তু নাগালই তো পাবে না। ঠিকই বলেছেন টমসন। তার আর কো পাইলটের মাঝের সিটে 2 ফুট ব্যবধান। আহত হাতটা রয়েছে আরো দূরে। ওখানে পৌঁছতে হলে যন্ত্রপাতির উপরে ঝুঁকে হাত বাড়াতে হবে মুসাকে। প্লেন নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়বে। রবিন রয়েছে আরো দূরে, তার পক্ষে আরো কঠিন। আমি পারবো, কিশোর বলল। বলুন, কি করতে হবে? এক মুহূর্ত ভাবলেন টমসন। টেনে বের করতে পারবে না, ফলা আটকে যাবে। দেখো মাথাটা ভাঙতে পারো কিনা। পাইলটের সিটের উপর দিয়ে ঝুঁকে এক হাতে তীরের মাথা, অন্য হাতে ডান্ডাটা চেপে ধরল কিশোর। চাপ দিল। আরে, যা ভেবেছিল তা তো নয়, যথেষ্ট শক্ত। আরো জোরে চাপ দিল সে। রক্তে মাখামাখি হয়ে গেল হাত, পিছলে যাচ্ছে, ধরে রাখতে পারছে না। ঘামতে শুরু করেছে দরদর করে। না, গরমে নয়। টমসনের কিরকম কষ্ট হচ্ছে সে কথা ভেবে। নিশ্চয় ভীষণ ব্যথা পাচ্ছেন। কিন্তু টু শব্দ করলেন না তিনি। মট করে ভাঙল অবশেষে। আলাদা হয়ে গেল তীরের মাথা। এবারের কাজ আরো জটিল। তাড়াতাড়ি ডান্ডাটা বের করে আনা। ডান্ডা ধরে হ্যাঁচকা টান মারল কিশোর। খুলল না ওটা। রক্তাক্ত হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছে রবিনের দিকে ফিরল কিশোর। দেখো তো, ওর হাতটা ধরতে পারো কিনা, নাগাল পাবে? উঠে চেষ্টা করে দেখল রবিন। প্লেনের ভেতরে জায়গাই নেই, পারল না। আবার একা কিশোরকেই চেষ্টা করতে হলো। ডান্ডাটা ধরে দাঁতে দাঁতে চেপে আবার মারল টান। কন্ট্রোলের উপর থেকে হাত নড়ে গেল টমসনের। দূরে দুলে উঠল প্লেন। কিন্তু যেখানের ডান্ডা সেখানেই রইল। তাড়াতাড়ি প্লেনটাকে সামলালেন তিনি। হাড়ে আটকে গেল না তো? গলা কাঁপছে রবিনের। দেখো, আরেকবার টেনে। মুসার আশা ছিল বড় হয়ে সার্জন হবে। এখানেই বাদ দিয়ে দিল সেই ভাবনাটা। মানুষের এসব কষ্ট দেখলে সহ্য হয় না তার। তৃতীয়বার টান দিল কিশোর, লাভ হলো না। শেষে মরিয়া হয়ে ডান্ডাটা ধরে উপরে নিচে করে আশেপাশে নেড়ে ছিদ্রটা বড় করতে লাগলো। মানুষটাকে কতখানি ব্যথা দিচ্ছে কল্পনা করে তার নিজেরই বুক ধড়ফড় শুরু হয়েছে। শেষ পর্যন্ত আরেকবার ধরে গায়ের জোরে দিল টান। ছাড়ল না, টানতে লাগলো। খুলে এলো ডান্ডাটা। মুখ খুললেন টমসন। কিশোর ভাবল বজ্জাত ছেলে বলে তাকে গাল দেবেন ওয়ার্ডেন।
কিন্তু শান্ত কণ্ঠে বললেন, শুধু তিনি। গুড বয়। দপ করে ছিটে এলিয়ে বলল কিশোর। হাঁপাচ্ছে, ঘামছে। কেনিয়ার প্রচণ্ড গরম তো আছেই, সেই সাথে ভয়ানক উত্তেজনা। চোখের সামনে ডান্ডাটা তুলে দেখল সে, ভাঙার মাথার কাছে লেগে রয়েছে লাল রক্ত আর কালো বিষ। কিন্তু এত কষ্ট করে তীরটা খুলে লাভ হবে তো? ওয়ার্ডেন কি বাঁচবেন? বিষ যা ঢোকার তা তো ঢুকেই গেছে রক্তে। সবই নির্ভর করে এখন তার দেহের প্রতিরোধ ক্ষমতার উপর। এই বিষে শিশুরা কয়েক মিনিটেই মরে যায়, মহিলারা টেকে বড়জোর 20 মিনিট। তবে কিশোর শুনেছে লড়াই করতে গিয়ে শত্রুর তীর খেয়ে 2 ঘন্টা বেহুশ হয়েছিল একজন আফ্রিকান যোদ্ধা, তারপর ধীরে ধীরে সেরে উঠেছে। আরও একটা ব্যাপার, বিষটা কতখানি নতুন তার উপরও নির্ভর করে অনেক কিছু। পুরনো হলে, ধুলো ময়লা বেশি লেগে থাকলে কার্যক্ষমতা কমে যাবে অনেকখানি। মনে মনে প্রার্থনা করল কিশোর, খোদা তাই যেন হয়। জয়স্টিকের উপর ঢলে পড়লেন ওয়ার্ডেন। সঙ্গে সঙ্গে গোত্তা খেয়ে নাক নামিয়ে ফেলল বিমান। ধেয়ে চলল মাটির দিকে। নিজের হাঁটুর ফাঁকে জয় স্টিকের আরেকটা অংশ ধরে জোরসে টান দিল মুসা। সরাতে পারল না। বেজায় ভারী টমসন। ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে যেন ধরণী। চেঁচিয়ে উঠল সে, জলদি সরাও ওকে। নিচের দিকে ঝুঁকে গেছে বিমান। এই অবস্থায় কিশোর আর রবিনও সোজা হতে পারছে না। তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে নিল দুজনে। টমসনের কাঁধ ধরে টেনে সরানোর চেষ্টা করল কিশোর। রবিনের নাগালের মধ্যেই আসছে না তেমন। তবু কোনো মতে ওয়ার্ডেনের শার্টের কলার খামচে ধরে টানল। মুচা চুপ করে নেই, সে টেনে ধরে রেখেছে জয়স্টিক। আস্তে আস্তে বেহুশ টমসনকে টেনে তুলল কিশোর আর রবিন। দ্রুত এগিয়ে আসছে একটা লম্বা ক্যাপক গাছ। চোখ বন্ধ করে স্টিকে টান মারল মুসা। ভাবছে, গাছের সঙ্গে বাড়ি লাগলে মরতে কি খুব কষ্ট হবে? বাড়ি লাগলো না। শেষ মুহূর্তে সা করে গাছের উপর দিয়ে বেরিয়ে এলো পেলেন। ধরে না রাখলে আবার হেলে পড়ে যাবে টমসন। দুদিক থেকে তাকে ধরে রেখেছে কিশোর আর রবিন। মুসা পেলেন সামলাতে ব্যস্ত। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে ইনস্ট্রুমেন্ট প্যানেলের দিকে। গিজমোটা কোথায়, যেটা ব্রেক নিয়ন্ত্রণ করে? জার্মান বিমানের ফুট প্যাডাল কি কাজ করে? চাপ দিতে গিয়েও পা সরিয়ে আনলো সে। সাহস হলো না। উড়ে চলা সহজ, কিন্তু ওঠানো নামানো খুব কঠিন কাজ। পারবে? নামাতে পারবে? এছাড়া আর কোনো উপায়ও নেই। ওদের 4 জনের জীবন নির্ভর করছে এখন তার হাতে। যা করে আল্লাহ। ভেবে তৈরি হয়ে গেল ল্যান্ডিংয়ের জন্যে। ল্যান্ডিং ফিল্ডটা খুঁজল তার চোখ। সারি সারি কেবিন দেখতে পাচ্ছে, কিন্তু আসফল্টে বাঁধানো কোনো রানওয়ে চোখে পড়ছে না। অবশেষে উইন্ডশকটা দেখতে পেল। উড়ে গেল সেদিকে। রানওয়ে নেই। ঘাসে ঢাকা লম্বা এক চিলতে জমি। ওটাতেই বোধহয় নামানো হয় এই প্লেন। যন্ত্রপাতি নাড়াচাড়া শুরু করলো সে। কয়েক মিনিটেই অনেকখানি বুঝে ফেলল কোনটা কি কাজ করে। ক্যাম্পের উপর চক্কর দিল একবার, উড়ে গেল আবার মাঠের দিকে। মনে মনে আন্দাজ করে নিল কোন জায়গাটায় নামলে গাছের গায়ে ধাক্কা লাগবে না। প্লেনের নাক নিচু করে ল্যান্ডিং করতে যাবে, এই সময় এয়ার স্ট্রিপের ঘাসের মধ্যে একটা নড়াচড়া চোখে পড়ল। হলুদ আর কালো রঙের কি যেন নড়ে উঠল আবার। কি বোঝা গেল? সিংহের একটা পরিবার। রোদ পোহাচ্ছে ওরা। প্লেনের আওয়াজে কর্ণপাত করছে না। মুসার জানা আছে, প্লেন, রেলগাড়ি, মোটর গাড়ির আওয়াজকে ভয় করে না সিংহ, বিশেষ করে ন্যাশনাল পার্কের জানোয়ারগুলো।
ওসব যানবাহন দেখতে দেখতে গা সওয়া হয়ে গেছে ওদের। সিংহগুলোর জন্যে প্লেন নামানো যাবে না। ল্যান্ডিংয়ের পথ জুড়ে রয়েছে ওগুলো। কখন যাবে না যাবে তারও ঠিক নেই। দেরিও করা যাচ্ছে না। টমসনের অবস্থা খুব খারাপ। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। তাড়াতে হবে সিংহগুলোকে। প্রায় ড্রাইভ দিয়ে ওগুলোর বিস্ফোটের মধ্যে চলে এলো বিমান নিয়ে। ছড়িয়ে ছিটিয়ে আরাম করে শুয়ে বসে আছে ওরা ঘাসের মধ্যে। অল্প বয়সীগুলো অলস চোখে তাকালো প্লেনের দিকে। বয়স্কগুলো চোখই মেলল না। কালো কেশরওয়ালা বিশাল এক পশুরাজ চিত হয়ে আছে। বাঁকা করে 4 পা তুলে রেখেছে আকাশের দিকে। মারাত্মক ঝুঁকি নিয়ে মাটির একেবারে কাছাকাছি সিংহগুলোর উপরে চলে এলো মূসা। থোটল পুরোপুরি খুলে রেখেছে। প্রচণ্ড গর্জন করছে ইঞ্জিন। এইবার একটা সিংহীর টনক নড়ল। বাচ্চা কাচ্চা নিয়ে আর এখানে থাকা নিরাপদ মনে করল না। প্লেনের দিকে চেয়ে একবার মুখ ভেঙচে উঠে দাঁড়ালো। তার শাবকগুলোকে জড়ো করে হেলে দুলে এগিয়ে চলল কয়েকটা গাছের দিকে। আবার ফিরে এলো মূসা। বিরক্ত হয়ে চোখ ফেলল বুড়ো সিংহটা। বিকট হা করে হুঙ্কার ছাড়ল একবার। দূর, এখানে ঘুমানো যায় নাকি? যত সব। এরকম একটা ভাব করে উঠে দাঁড়ালো। রওনা হলো সিংহীটা যেদিকে গেছে সেদিকে। পরিবারের অন্যেরাও আর থাকলো না ওখানে। বুড়োর পেছন পেছন চলল। ল্যান্ড করার জন্যে তৈরি হলো মূসা। প্রথমবার মাটিতে চাকা ছোঁয়াতে গিয়েও আবার তুলে ফেললো। সাহস হচ্ছে না। যদি ঝাঁকুনিতে ভেঙে পড়ে। দ্বিতীয়বারেও পারল না। তৃতীয়বারে আর ভাবল না। জোর ঝাঁকুনি লাগলো, তবে ভাঙল না বিমান। মোটামুটি ভালোই ল্যান্ড করেছে। ঝাঁকুনি খেতে খেতে ট্যাক্সিং করে ছুটল। খানিক দূর এগিয়ে বিশাল এক গাছের মাত্র কয়েক ফুট দূরে আরেকবার জোরে ঝাঁকুনি দিয়ে থেমে দাঁড়ালো বিমান। ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। 4 মরার মতো এলিয়ে পড়েছেন টমসন। নারী দেখল কিশোর। খুব মৃদু চলছে। আশা আছে এখনো। 3 জনে মিলে ধরাধরি করে মাটিতে নামালো তাকে। কুড়ে থেকে বেরিয়ে দৌড়ে এলো একটা লোক। কুচকুচে কালো এক নিগ্রো। পরনে হালকা রঙের ইউনিফর্ম। মাথায় মিলিটারিদের মতো ক্যাপ। ওটার পেছনে ঝুলছে পাতলা কাপড়ের কেপি। ঘাড় ঢেকে দিয়েছে। পোকামাকড়ের জ্বালাতন থেকে বাঁচার ব্যবস্থা। 3 গোয়েন্দার বুঝতে অসুবিধে হলো না লোকটা একজন রেঞ্জার। কি হয়েছে? ভাঙা ইংরেজিতে বলতে বলতে অচেতন দেহটার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল সে। বিষ মাখানো তীর, জানালো কিশোর। ওয়ার্ডেনের বুকে কান রাখলো রেঞ্জার। মরেনি। জজের কাছে নিয়ে যাব, ঠিক করে দেবেন। জজ দিয়ে কি হবে? ডাক্তার দরকার। জজই ডাক্তার, ভালো করে ফেলবেন। জজের ব্যাপারে কোনো প্রশ্ন করার প্রয়োজন মনে করল না কিশোর। পকেট থেকে রুমাল বের করে বাঁধল টমসনের হাতে, ক্ষতের কিছুটা উপরে। ওয়ার্ডেনকে বয়ে নিয়ে আসা হলো মূল কেবিনটাতে। ভেতরে কয়েকটা ভালো চেয়ার আছে আর একটা বড় ডেস্ক। ওই কেবিনেই ঘুমান তিনি। অফিসও এটাই। বিছানায় শোয়ানো হলো তাকে। হুড়মুড় করে ঘরে ঢুকলেন ছোটখাটো একজন মানুষ। এই যে জজ এসেছেন, রেঞ্জার বলল। তিনি ঠিক করে দেবেন। চেহারা আর চামড়ার রং দেখেই বোঝা গেল জজের বাড়ি এশিয়ায়, সম্ভবত ভারতে। অ্যাক্সিডেন্ট? জিজ্ঞেস করলেন তিনি। সংক্ষেপে জানালো রবিন। আমি না থাকলে তো সর্বনাশ হতো, জজ বললেন। ভাগ্যিস এসে পড়েছিলাম। যাগে, আর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। চুপচাপ জজকে দেখছে কিশোর। তার মনে হলো টমসনের ভয়ানক বিপদে জজ মোটেও উদ্বিগ্ন নন, বরং যেন কিছুটা খুশিই লাগছে তাকে। কি জানি, হয়তো ওরকম হাসি খুশি স্বভাবই লোকটার।
কিংবা হয়তো বুঝতে পারছেন ভয়ের কিছু নেই, সেরে উঠবেন ওয়ার্ডেন। প্রথমেই হাত থেকে দ্রুত রুমালটা খুলে ফেলে দিলেন তিনি। এটা কি করলেন? বলে উঠল কিশোর। রক্তে বিষ আরো বেশি ঢুকে যাবে না? যা গেছে তা তো গেছেই, শান্ত কণ্ঠে বললেন জজ। আরও যাতে যেতে পারে সেজন্য খুললাম। এক জায়গায় আটকে রাখার চেয়ে সমস্ত সিস্টেমে বিষ ছড়িয়ে দেওয়াটাই ভালো। অ্যাকশন কমে যায় তাতে, বিশেষ করে অ্যাকোকেনথেরার। এরকম থিওরি জীবনেও শোনেনি কিশোর। ভাবল কি জানি, এখানকার বিষের ব্যাপারে নিশ্চয় জজ সাহেব তার চেয়ে ভালো বোঝেন। তর্ক করল না, বলল, ডিস্টিলড ওয়াটার দিয়ে ধুয়ে নিলে ভালো হতো না? খারাপ হবে আরো। খোকা ধৈর্য ধরে ধরে ছেলেকে বোঝাচ্ছেন যেন অভিজ্ঞ পিতা। ওসব ধোয়া মোছা বাদ দিয়ে আগে ইঞ্জেকশন দিতে হবে, বিষের প্রতিষেধক। অ্যামোনিয়াম কার্বনেট। শুরু হয়ে গেল জজের চোখ। ওই কিশোর ছেলেটা এত কিছু জানে দেখে অবাক হয়েছেন যেন। কিছুটা অস্বস্তিও ফুটল বুঝি চোখের তারায়। পরক্ষণেই মিষ্টি হাসি ছড়িয়ে পড়ল মুখে। দূর হয়ে গেল অস্বস্তি। এইবার ঠিক বলেছ, দেখি ডিসপেন্সারিতে আছে কিনা। ও ঘর থেকে বেরিয়ে বারান্দা দিয়ে গিয়ে আরেকটা ঘরে ঢুকলেন জজ। কৌতূহলী হয়ে তার পিছু নিল কিশোর। সময় মতোই গিয়ে ঢুকলো ডিসপেন্সারিতে। দেখলো তাকে সামনের সারি থেকে একটা বোতল তুলে নিয়ে সবগুলো শাড়ির পেছনে রেখে দিচ্ছেন তিনি, এমন জায়গায় সহজে যাতে চোখে না পড়ে। পায়ের শব্দে ফিরে তাকালেন। অ্যামোনিয়াম নেই, পেলে ভালো হতো। নেই যখন কি আর করা। কোরামিনি দিতে হবে। হার্ট স্টিমুলাস্ট। হৃৎপিণ্ডটাকে চাঙ্গা করে তুলতে হবে এখন। একমত হলো কিশোর। জজের উপর ভক্তি ফিরে এলো আবার। কোরামিন খুঁজতে সাহায্য করলো তাকে। কিশোর, ও কিশোর, রবিনের ডাক শোনা গেল। জলদি এসো, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। বেডরুমে ছুটে গেল কিশোর। কাগজের মতো সাদা হয়ে গেছে ওয়ার্ডেনের চেহারা, কপালে বিন্দু বিন্দু ঘাম। দ্রুত গিয়ে তার মুখে মুখ লাগিয়ে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া চালাতে শুরু করলো সে। চালিয়ে গেল যতক্ষণ না আপনা আপনি শ্বাস নিতে পারলেন টমসন। হৃৎপিণ্ডে উত্তেজক কিছু ঢোকাতে না পারলে থেমে যাবে আবার শিগগিরই। জজের হলো কি? সিরিঞ্জে কেরামিন ভরতে পারলেন না এখনো? সিরিঞ্জ হাতে ঘরে ঢুকলেন জজ। টমসনের পাশে বসে ছুঁচ লাগালেন ক্ষতে। ওখানে কে? ভাবল কিশোর। উড়ুতে দিলে ভালো হতো না? তারপর চোখ পড়ল সিরিঞ্জের ভেতরের তরল পদার্থের উপর, কালচে বাদামি। আতঙ্কে দিশেহারা হয়ে গেল কিশোর। সুচ ঢোকানোর আগেই হঠাৎ জজের কবজি চেপে ধরল। কপাল কুঁচকে তার দিকে তাকালেন জজ। মাফ করবেন স্যার, হাত ধরে রেখেই বলল কিশোর। বোধ হয় ভুল হয়েছে আপনার। রংটা দেখুন, কোরামিন নয় বরং অ্যাকোকেনথেরার মতোই লাগছে। সিরিঞ্জের দিকে তাকালো জজ। আটকে উঠল। তাই তো, ঠিকই তো বলেছ। সর্বনাশ করে দিয়েছিলাম আর একটু হলেই। পাশাপাশি দুটো বোতল ছিল, তাড়াহুড়োয় কোরামিন ভরতে যে ভুলে আরেকটা ভরে ফেলেছি। প্রায় জোর করে সিরিঞ্জটা জজের আঙুলের ফাঁক থেকে বের করে নিয়ে ডিসপেন্সারিতে রওনা হলো কিশোর। লোকটার ডাক্তারি বিদ্যার উপর ভরসা নেই আর তার। সন্দেহ জাগছে। তবে ডিসপেন্সারিতে ঢুকে সন্দেহ দূর হয়ে গেল। মিথ্যে বলেননি জজ। মাঝের তাকে পাশাপাশি দুটো বোতল রাখা আছে। একটাতে লেবেল লাগানো রয়েছে কোরামিন, আরেকটাতে অ্যাকো। ওভাবে রাখাটা স্বাভাবিক, কারণ একটার পর পরই আরেকটা ব্যবহার হয়। রেঞ্জাররা যখন বড় কোনো জানোয়ার ধরে চিকিৎসা করার জন্যে ওটাকে বেহুশ করে নিতে হয় আগে। হাতি, গন্ডার, জিরাফ, সিংহ কোনোটাই সচেতন অবস্থায় চিকিৎসা নিতে রাজি নয়। খুব সামান্য পরিমাণ অ্যাকোনাইট ঢুকিয়ে দেয়া হয় জানোয়ারের রক্তে ডার্টের সাহায্যে। তাতে বেহুশ হয়ে যায় জীবটা। পরে
কোরামিন দিয়ে ওটাকে আবার সুস্থ করে তোলা হয়। জজের উপর থেকে সন্দেহ চলে গেল কিশোরের। একজন ভদ্রলোককে সন্দেহ করেছিল বলে লজ্জা লাগলো এখন। বিষ ভরা সিরিঞ্জটা ভেঙে ফেলে দিয়ে নতুন আরেকটা সিরিঞ্জ বের করে তাতে কোরামিন ভরে নিল। ফিরে এসে জজকে অনুরোধ করলো, আমি পুশ করি স্যার, পারবো, ফার্স্ট এইডের ট্রেনিং আছে আমার। নীরবে মাথা কাত করলেন জজ, সরে জায়গা করে দিলেন। টমসনের উড়ুতে ইঞ্জেকশন দিল কিশোর। তারপর নাড়ি ধরে বসে রইল চুপ করে। শ্বাস আর বন্ধ হলো না তার, তবে নাড়ির গতিও বাড়ছে না, খুব ক্ষীণ। আধ ঘন্টা পর বাড়তে শুরু করলো। এত দ্রুত পালপিটিশন শুরু হয়ে গেল। ভালো লক্ষণ নয় এটা। ঘাবড়ে গেল সে। জজকে বলল সে কথা। পায়চারি করতে করতে থমকে দাঁড়ালেন জজ। বললেন, ভয় নেই, ঠিক হয়ে যাবে, ওরকমই হয়। তাই হলো। ধীরে ধীরে কমে আবার স্বাভাবিক হয়ে এলো নাড়ির গতি। সে কথা জানাতেই ধপ করে একটা চেয়ারে বসে পড়লেন জজ। ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। উদ্বেগ চলে গেল চেহারা থেকে। বললেন, ওকে হারালে মস্ত ক্ষতি হয়ে যাবে আমাদের। ওর মতো লোক এখন দরকার, বেচারা জানোয়ারগুলোকে বাঁচানোর জন্যে। প্রচাররা শেষ করে ফেলবে সব। ওদের জ্বালায় অস্থির হয়ে আছি। ও হ্যাঁ, জানো না বোধ হয়, আফ্রিকান ওয়াইল্ড লাইফ সোসাইটির আমি একজন ডিরেক্টর। ব্যাটাদের ধরতে পারলে, দাঁত কিরমির করলেন তিনি, আর যদি কোর্টে আমার সামনে পাই, এমন শাস্তি দেব, কি যে কষ্ট দিয়ে মারে জানোয়ারগুলোকে, না দেখলে বুঝবে না। চোখের কোণে পানি টলমল করে উঠল তার। তাকালেন ওয়ার্ডেনের দিকে। ও শুধু আমার বন্ধু না, ভাইয়ের মতো। ওনা বাঁচলে। গলা ধরে এলো তার। পকেট থেকে রুমাল বের করে চোখ মুছলেন। কারো দুঃখ সইতে পারে না মুসা। তার চোখেও পানি এসে গেল। রবিন নীরব। শুধু কিশোরের কোনো ভাবান্তর নেই। চুপচাপ তাকিয়ে আছে জজের দিকে, চিন্তিত। 5 নড়ে উঠলেন টমসন। 2 লাফে গিয়ে কিশোরকে সরিয়ে পাশে বসে পড়লেন জজ। ওয়ার্ডেনের হাত তুলে নাড়ি টিপে ধরলেন। চোখ মেলতেই উদ্বিগ্ন অশ্রুভেজা একটা প্রিয় মুখ দেখতে পেলেন টমসন। উষ্ণ আন্তরিক চাপ অনুভব করলেন হাতে। চুপ করে পড়ে রইলেন কিছুক্ষণ। তারপর কথা বললেন। দুর্বল কণ্ঠই বুঝিয়ে দিল কতখানি নরম হয়ে গেছে তার শক্তিশালী শরীরটা। থ্যাংক ইউ, তুমি যে কত উপকার করলে আমার। ছেলেদের উপর নজর পড়তে বললেন। পরিচয় হয়েছে? না, বললেন জজ। তোমাকে নিয়েই তো কাটলো, সময় আর পেলাম কই। তাহলে 3 গোয়েন্দার সঙ্গে হাত মেলাও। ও কিশোর পাশা, মুসা আমান, রবিন মিলফোর্ড। ছেলেরা, এ হলো গিয়ে আমার প্রিয় বন্ধু জর্জ নির্মল পান্ডা। এবার নিয়ে কয়েকবার প্রাণ বাঁচালো আমার। তুমি না থাকলে নির্মল। আরে রাখো তো ওসব কথা। বন্ধুকে থামিয়ে দিলেন জজ পান্ডা। মোলায়েম কণ্ঠে বললেন, এমন কোনো কঠিন কাজ ছিল না। অবশ্য জানা থাকলে সব সহজেই মনে হয়। একটা কোরামিন ইঞ্জেকশন, ব্যাস। অনেক কিছু জানে ও। ছেলেদের কাছে বন্ধুর প্রশংসা করলেন ওয়ার্ডেন। কিভাবে কি করেছে ভালো মতো দেখেছ তো? শিখে রাখলে কাজ দেবে। হ্যাঁ, তা দেখেছি, জবাব দিল কিশোর। খুব কাছে থেকেই দেখেছি। জিভের ডগায় এসে গিয়েছিল। না দেখলে এতক্ষণে মরে যেতেন আপনি। কিন্তু বলল না। তাড়াহুড়োয় ওরকম ভুল করতেই পারে লোকে। জজ সাহেব তো আর ডাক্তার নন। ডাক্তাররাও ভুল ওষুধ দিয়ে রোগী মেরে ফেলে অনেক সময়। তাছাড়া মিস্টার টমসনকে খুন করে তার কি লাভ? তবে খুন করার ইচ্ছে থাকলে মস্ত একটা সুযোগ গেছে। ক্ষতের মধ্যে রয়েছে একবিষ, রক্তে ছড়িয়ে পড়েছে। আরও খানিকটা ইনজেক্ট করে ঢুকিয়ে দিলে কেউ ধরতে পারত না। এমনকি ময়না তদন্তেও ফেরাকটা বোঝা যেত না। দূর, কি আজে বাজে কথা ভাবছে। নিজেকে ধমক দিয়ে জোর করে ভাবনাটা মন থেকে সরিয়ে দিল কিশোর। ওই তো বসে আছেন হাসি খুশি ছোট্ট মানুষটা, নিষ্পাপ চেহারা।
বন্ধুর জন্যে জান কোরবান। শুনে খুশি হবে নির্মল। ওয়ার্ডেনের গলায় জোর কিছুটা বেড়েছে। ছেলেগুলো সুনাম আছে আমেরিকায়। এই বয়সেই তুখোড় গোয়েন্দা হয়ে গেছে। এমনকি পুলিশের চিফ পর্যন্ত ওদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বেড়াতে এসেছে এখানে। খুব রেগেছে প্রচারদের কথা শুনে। আমাদের সাহায্য করবে কথা দিয়েছে। আচ্ছা, তাই নাকি? মিষ্টি করে হাসলেন জজ। খুব ভালো কথা। তবে ছেলেরা, সাবধান করে দিচ্ছি, এটা আমেরিকা নয়। আর হারানো আংটি কিংবা বাচ্চার পুতুল খুঁজে দেওয়ার ব্যাপারও নয়। এখানে একদল খুনিকে নিয়ে কারবার। এই তো একটু আগেই তো দেখলে, ওয়ার্ডেনকেই শেষ করে দিচ্ছিল। নির্মল, এত ছোট করে দেখো না ওদের। অনেক অভিজ্ঞতা আছে। খুনে বদমাশও ধরেনি তা নয়। আমাজনের আমাজনের গভীর জঙ্গল থেকেও ঘুরে এসেছে ওরা। নরমুণ্ড শিকারীদের খপ্পর থেকে পালিয়ে এসেছে। ধরে নিয়ে এসেছে অনেক দুর্লভ ভয়ঙ্কর জানোয়ার। কিন্তু তবু, নরম গলায় প্রতিবাদ করলেন জজ, প্রচারদের সঙ্গে কারো তুলনা হয় না। সেটা ঠিক। তবে আমার আমরা নরম হয়ে আছি লোকবল নেই বলে। কাল থেকে বোধহয় আর থাকবো না। কেন? আরো জনা 30 রেঞ্জার আসছে। কখন? আশা করছি কাল দুপুরে। হঠাৎ কি মনে পড়তে যেন চমকে উঠলেন জজ। হায় হায়, অনেক দেরি হয়ে গেছে। জরুরি কাজ আছে, ভুলেই গেছি। নাইরোবিতে যাচ্ছিলাম। ভাবলাম পথেই যখন পড়লো দেখা করে যাই। মনে হয় তোমার ভাগ্যই আমাকে এখানে নিয়ে এসেছিল। যাক গে উঠি, নইলে রাতের আগে পৌঁছতে পারবো না। ও, আসল কথাটাই এখনো জানা হয়নি। তীরটা কোন জায়গায় খেলে? পশ্চিমে ক্যাম্প করেছে বেটারা। এখান থেকে মাইল 7 হবে। তাহলে তো কাছেই। লোকও যখন পাচ্ছ, আশা করি ধরে ফেলতে পারবে। তোমাদের সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম বয়েস। আবার সাবধান করছি। মনে রেখো, এটা আমেরিকার আধুনিক শহর নয়। বলে আবার একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বেরিয়ে গেলেন জজ। দিন একটা গেল বটে তোমাদের। জোরে নিঃশ্বাস ফেললেন জজ। আমার জন্যে আর ভেবো না, ঠিক হয়ে যাব। যাও গিয়ে বিশ্রাম নাও। 3 নম্বর ব্যান্ডায় তোমাদের থাকার ব্যবস্থা হয়েছে। কিছু দরকার হলে যে কোনো একজন রেঞ্জারকে ডেকে বলো। ওদেরকে নির্দেশ দেয়া আছে। কেবিন থেকে বেরিয়ে দেখলো ওরা একটা গাড়ি চলে যাচ্ছে। নিশ্চয় জস নির্মল পান্ডার গাড়ি। বুড়ো কোচকে তাকালো কিশোর। ওদিকে যাচ্ছে কেন? নাইরোবির সড়ক তো উত্তরে, ওটা যাচ্ছে পশ্চিম দিকে। পরন্ত বেলার রোদ লাগছে চোখে মুখে। চোখ ছোট ছোট করে গাড়িটার দিকে তাকিয়ে রইল ওরা, যতক্ষণ না ওটা ছায়া ঢাকা বুনো পথে ঢুকে অদৃশ্য হয়ে গেল। খাইছে বলে উঠল মুসা। ওদিকে গেল কেন? নাইরোবি তো ওদিকে নয়। লোকটার আচরণ ভারী অদ্ভুত লেগেছে আমার, রবিন বলল। কিশোর কিছু বলল না। ঘন ঘন চিমটি কাটছে নিচের ঠোঁটে। কেবিন বা কটেজের আফ্রিকান নাম ব্যান্ডা। 3 নম্বর ব্যান্ডায় বেশ বড় একটা লিভিং রুম আছে। বড় বড় চেয়ারে আরাম করে বসা যায়। উপর দিকে তাকালেই চোখে পড়বে খড়ের চালায় অসংখ্য টিকটিকি মাছি। পেলেই ঝাঁপিয়ে পড়ছে। খড়ের চালায় অসংখ্য টিকটিকি মাছি পেলেই ঝাঁপিয়ে পড়ছে, ধরে খেয়ে ফেলছে। পাশেই বেডরুম, তাতে 3টে বিছানা পাতা। গোসলখানা আছে, ভাড়ার ঘর আছে। সবচেয়ে লোভনীয় মনে হলো ওদের কাছে রেলিংয়ে ঘেরা বেশ ছড়ানো একটা বারান্দা। ডাইনিং টেবিল আছে ওখানে, আর কিছু ক্যাম্প চেয়ার। বসে বহুদূর পর্যন্ত দেখা যায়। জন্তু জানোয়ার আর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে যত খুশি। 30 ফুট দূরে আলাদা একটা কুঁড়েতে রান্নাঘর বানানো হয়েছে। একটা আফ্রিকান ছেলে ছেলে দৌড়ে এসে জিজ্ঞেস করলো, খাবার লাগবে কিনা? হাসি এসে গেল মুসার। খোলা জায়গায় বসে খাওয়া আর চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখা চলল একই সঙ্গে। সবুজ উপত্যকার পরে লাল পাহাড়, দূরে নীল কিলিমাঞ্জারো পর্বতের 19,000 ফুট উঁচু তুষারে ঢাকা চূড়া। উপত্যকা থেকে রোদ চলে গেছে।
নামছে গোধূলির আবছা অন্ধকার। কিন্তু সূর্যোদয় একেবারে ডুবে যায়নি। কিলিমাঞ্জারোর চকচকে চূড়ার দিকে তাকালেই বোঝা যায় সাদা তুষার এখন গাঢ় লাল। সূর্য যতই দিগন্তের নিচে হারিয়ে যেতে লাগলো, ফ্যাকাশে হয়ে গেল লাল রং। শেষে আর কিছুই থাকলো না। ঝুপ করে হঠাৎ যেন নেমে এলো অন্ধকারের চাদর। আকাশে ফুটল বড় বড় উজ্জ্বল তারা। দূরে দূরে ছিল এতক্ষণ জন্তু জানোয়ারেরা। রাত নামতেই খাবারের গন্ধে আর পানির লোভে পায়ে পায়ে এসে হাজির হলো অনেকে। বসে বসে কিছুক্ষণ দেখলো ছেলেরা। সারাদিন প্রচণ্ড পরিশ্রম গেছে। ঘুমে জড়িয়ে এলো চোখ। বসে থাকতে পারল না আর, উঠে শুতে চলল।